সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে ভেক্টর চ্যাপ্টারের 10 নম্বর লেকচারে পৌঁছেছি এবং 10 নম্বর লেকচারে থাকছে স্কেলার গুণন এবং ভেক্টর গুণন সংক্রান্ত গাণিতিক সমস্যার যে ধারাবাহিক আলোচনা করছিলাম আমি তার তৃতীয় পর্ব। আমি ছোট ছোট কতগুলো ম্যাথের মাধ্যমে 1 থেকে 35টি গাণিতিক সমস্যার মধ্য দিয়ে স্কেলার গুণন এবং ভেক্টর গুণনের পুরো বিষয়টিকে আলোচনা করেছি। আমাদের লেকচার নাম্বার 8 এবং 9। 10 নম্বর লেকচারে এসে আমরা আরও কিছু বিষয় বাকি আছে, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব এবং আশা করি এই 3টা পর্ব ভালো করে বুঝলে তোমার স্কেলার গুণন এবং ভেক্টর গুণন সংক্রান্ত গাণিতিক সমস্যা নিয়ে আর কোনো সমস্যায় পড়তে হবে না। কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের মূল আলোচনাতে চলে যাই। আমাদের আজকে যে বিষয়টি নিয়ে মেনলি আমি ফোকাস করব সেটি হচ্ছে, অনেক সময় তুমি দেখবা যে অঙ্কে বা সৃজনশীল প্রশ্নে আমরা 1 থেকে 35 নম্বর যে প্রশ্নগুলো সলভ করেছিলাম সেখানে কিন্তু আমি স্থানাঙ্ক দিয়ে দিয়েছিলাম, কার্টেসীয় স্থানাঙ্ক, অর্থাৎ XYZ এর স্থানাঙ্ক দেওয়া ছিল। সেখান থেকে আমরা ভেক্টরটি তৈরি করে দেন আমরা আমাদের প্রবলেমগুলো সলভ করেছিলাম। বাট এখানে ধরো যদি ভেক্টরটির মান এবং কোনো একটা অক্ষের সাথে যদি কোণ দেওয়া থাকে, ভেক্টরটার মান দেওয়া থাকবে এবং কোনো একটি অক্ষের সাথে যদি তার কোণ দেওয়া থাকে, তাহলে আমরা এই ভেক্টরটা কিভাবে তৈরি করব এবং এর ভিত্তিতে আমাদের ওই যে প্রশ্নগুলো 1 থেকে 35 পর্যন্ত যে প্রশ্নগুলো সেগুলো আমি আর রিপিট করব না। জাস্ট আমরা এই যে 3টা ভেক্টর দিচ্ছি, দেখো আমরা 3টা ভেক্টর দিচ্ছি এবং অক্ষের সাথে, বিভিন্ন অক্ষের সাথে দেখো আমরা তার কোণের মানটা দিয়ে দিচ্ছি। সো এখান থেকে আমরা এই ভেক্টরের মান এবং কোণ থেকে যদি আমরা 3টা ভেক্টর তৈরি করতে পারি ABC, তাহলে কিন্তু আমরা ওই 1 থেকে 35 পর্যন্ত যা যা প্রশ্ন করেছিলাম সবগুলো প্রশ্নই আমরা এখান থেকে আবার বের করতে পারবো, কারণ আমার ভেক্টরটা তৈরি হয়ে যাচ্ছে। আইজেকের মাধ্যমে ভেক্টর তৈরি করা মানেই হচ্ছে আমরা ওই প্রসেসে 1 থেকে 35 পর্যন্ত যা যা করেছিলাম সবগুলো প্রশ্নই আমাদের করা যাবে। আচ্ছা, তো এইখানে আমাদের ভেক্টরের মান দেওয়া আছে আর হচ্ছে কোণ দেওয়া আছে। তো এখন আমাদের এই ভেক্টরটাকে কিভাবে তৈরি করা যাবে দেখো, আমি একটা একটা করে দেখাচ্ছি। আমরা প্রথমে তৈরি করব হচ্ছে এ ভেক্টরটা, যার মান হচ্ছে 6 একক। মানে এই যে দেখো এই ভেক্টরটা দেওয়া আছে, এই ভেক্টরটার মান হচ্ছে 6 আর এটা এক্স অক্ষের সাথে এটা 30 ডিগ্রি কোণ তৈরি করে, এখানে কোণের মানটা দেওয়া আছে। তো আমরা এরকম যদি থাকে তাহলে যে কাজটা করব, এটা যে অক্ষের সাথে কোণ দেওয়া থাকবে ওই অক্ষের উপর এইটার একটা লম্ব টানবা। লম্ব টেনে দেখো এখানে লম্ব টানা মাত্রই এটি কিন্তু একটি সমকোণী ত্রিভুজে পরিণত হয়েছে। এবং আমরা এই ভেক্টরটার যদি দুটো উপাংশ নিই তাহলে দেখো এখানে এই যে দুটো ভেক্টর, এটা একটা ভেক্টর যেটা হচ্ছে এক্স অক্ষের দিকে আর এটা একটা ভেক্টর যেটা হচ্ছে ওয়াই অক্ষের দিকে। এই দুটো ভেক্টরের সমষ্টি কিন্তু আমাদের এই এ ভেক্টর যেটা আমরা চাচ্ছি। অর্থাৎ আমাদের এই ভেক্টর এবং এই ভেক্টর যদি আমরা বের করতে পারি, আমাদের এক্স অক্ষের দিকের ভেক্টর এবং ওয়াই অক্ষের দিকের ভেক্টর যদি আমরা বের করতে পারি, তাহলেই কিন্তু আমরা এই ভেক্টরটি পেয়ে যাব। কারণ আমরা জানি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে একটা ভেক্টর যেখানে শেষ হয় সেখান থেকে যদি আরেকটা ভেক্টর শুরু হয়, দ্যাট মিনস একই ক্রমে থাকে, তাহলে যে দুইটা ভেক্টর একই ক্রমে থাকে এটা বিপরীত ক্রমে এই দুইটা ভেক্টরের যোগফল বা লব্ধিকে বোঝাবে। অর্থাৎ আমরা এই দুটো ভেক্টর তৈরি করতে পারলে এদের যোগফলটাই হচ্ছে আমাদের এ ভেক্টর। তো এটা বের করা খুব সহজ। দেখো আমরা এই ভেক্টরটার যদি এই দিকের উপাংশটা নেই তাহলে এটার যে মান, সেই মানটা কত হবে? a ইন্টু কস থিটা। a ইন্টু কস থিটা, থিটাটা যেহেতু এই অক্ষের দিকে, তাহলে এটা দেখো এই ভেক্টরটার মান ইন্টু কস থিটা করলে আমি এই ভেক্টরটুকুর মান পাচ্ছি। আর এটা কোন দিকে? এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের ধনাত্মক দিকে। এই কারণে আমি একক ভেক্টর আই যদি দিয়ে দিই তাহলে সেটা আমার দিকও বলে দিচ্ছে। তাহলে মান এত, দিক এক্স অক্ষের দিকে, এটা মিলে আমার এই ভেক্টরটা তৈরি হচ্ছে। একইভাবে আমাদের এ ভেক্টরের এই দিকের যে অংশটা সেটা কত? এ সাইন থিটা। তাহলে এ সাইন থিটা যদি হয়, সাইন মানে এর মান আমি এখনও বসাইনি, এটা বসাবা, থিটার মান বসাবা, তাহলে এই দিকের মানটা পাচ্ছি আমরা, এই যে ভেক্টরটা এটার মানটা পাচ্ছি। এটা কোন দিকে? এটা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে। তাহলে যে বসাও, তাহলে লক্ষ্য করো আমরা
এই দুটা ভেক্টরের যে যোগফল এইটা আর এটার যে যোগফল সেটাই হচ্ছে এই ভেক্টর। তাহলে খুব সহজেই কিন্তু দেখো আমরা এই ভেক্টরটা তৈরি করে ফেলতে পারছি। আমি আর এটার ক্যালকুলেশনে যাব না, তুমি ক্যালকুলেটর চাপলে এইটুকুর একটা মান পাবা, তার মানে এত ইন্টু আই প্লাস এত ইন্টু জে। তো আমরা তো এইভাবেই করছি, এত ইন্টু আই এত ইন্টু জে, সংখ্যা পেয়ে গেলেই আমরা বাকি কাজগুলো করে ফেলতে পারবো। আবার এখানে দেখো আমাদের পরের যে ভেক্টরটা বি ভেক্টর, আমি একটা একটা করে দেখাচ্ছি। বি ভেক্টর ঠিক যে অক্ষের সাথে কোণ দেওয়া থাকবে তুমি ওই অক্ষ অনুযায়ী ভাঙলে আমাদের জন্য সুবিধা হয়। বিভাজন করলে আমরা যে অক্ষের সাথে কোণ দেওয়া থাকবে ওই অক্ষের উপর একটা লম্ব টানবা। আমাদের এই ভেক্টরটার মান দেওয়া আছে 5 আর এখানে মধ্যবর্তী কোণ দেওয়া আছে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি কোণ এবং এটার যে মান 5, তো আমি যদি এখান থেকে একটা লম্ব টানি তাহলে এটাকেও কিন্তু দেখো দুইটা ভেক্টরের সমষ্টি রূপে লেখা যাচ্ছে। একটা হচ্ছে এই ভেক্টর, এই যে মূলবিন্দু থেকে এই ভেক্টর, আর একটা হচ্ছে এই ভেক্টর। সো আমাদের এইটা আর এইটার যোগফলটা হচ্ছে আমাদের এই ভেক্টরটা। তাহলে কোন সংশ্লিষ্ট বাহুটা যেহেতু ভূমি, তার মানে এই অংশটা হবে হচ্ছে বি কস থিটা আর এই দিকটা হবে হচ্ছে বি সাইন থিটা। বি এর মান এবং থিটার মান বসাও। আর আরেকটা কাজ করতে হবে, দেখো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমি এটার দিক বোঝানোর জন্য এটা দেখো এটা কোন দিকে, এটা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে। তো এটার জন্য আমি শুধু জে বসাইছি, ধনাত্মক দিক মানে হচ্ছে জে পজিটিভ। কিন্তু এই দিকটা কিন্তু আমার তীর চিহ্নটা কিন্তু এই দিকে। তাহলে এই দিকটা কিন্তু হচ্ছে মূলবিন্দু থেকে দেখো এক্স অক্ষের নেগেটিভ দিকে। এটা এক্স অক্ষের যেহেতু নেগেটিভ দিকে, এই কারণে আমাকে মাইনাস আই নিতে হবে। মাইনাসটা আমি সামনে রাখছি, সো মাইনাস আই, কারণ এটার দিকটা হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ দিকে। তাহলে এইটুকু হচ্ছে মান, আর আই হচ্ছে বোঝাচ্ছে এক্স অক্ষ বরাবর, আর মাইনাসটা বোঝাচ্ছে এক্স অক্ষের নেগেটিভ দিক বরাবর। তাহলে দেখো এই ভেক্টর আর এই ভেক্টর এই দুটো যদি যোগ করে দিই, এটা যোগ করে দিলে আমি আইটাকে আগে রাখলাম, আইটাকে যদি আগে রাখি মানে এখানে দেখো আমি আইটাকে চাইলে আগে রাখতে পারতাম, যেহেতু মাইনাস আছে এই জন্য জেটাকে আগে রেখে আইটাকে মাইনাস রাখলাম, আগে পিছিয়ে রাখতে পারো, সমস্যা নেই। তো তুমি এখানে এটা ক্যালকুলেটর চেপে মান পেয়ে গেলা এত ইন্টু জে মাইনাস এত ইন্টু আই। আচ্ছা, আমরা এটা কিন্তু দ্বিমাত্রিক করতেছি। ত্রিমাত্রিক সাধারণত তোমাদের ইন্টারমিডিয়েটে এটা আসবে না, ত্রিমাত্রিক হলে ঝামেলা হবে। 3টা কম্পোনেন্ট নিয়ে তারপরে আবার 3টা ভেক্টর যোগ করতে হবে, সেটাও করা যাবে, বাট আমাদের এই ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের দ্বিমাত্রিক ক্ষেত্রেই আসে। সো আমরা দ্বিমাত্রিকটা পর্যন্ত সলভ করলে এনাফ। সো আমাদের এখানে কের কম্পোনেন্ট থাকবে না। আচ্ছা, এইবার দেখো আমাদের এটা এক্স অক্ষ, এটা সি ভেক্টরটা যেটা, সেটা হচ্ছে ওয়াই অক্ষের এই যে নেগেটিভ যে দিকটা, এটার সাথে কোণটা দেওয়া আছে 40 ডিগ্রি কোণ দেওয়া আছে। সো এই কোণ এবং সি ভেক্টরের মান দেওয়া আছে। তাহলে এইটাকেও তুমি আগে বলছি যে ভেক্টরের সাথে কোণটা দেওয়া থাকবে তুমি ওই ভেক্টর মানে যে অক্ষের সাথে কোণটা দেওয়া থাকবে ওই অক্ষের উপর লম্বটা টানবা। লম্ব টেনে এটাকে দুইটা ত্রিভুজের সমষ্টি রূপে লিখবা। তো দুইটা ত্রিভুজের সমষ্টি রূপে লিখতে গেলে এটার মান লাগবে, দিক লাগবে। সো মানটা কীভাবে পাবো, এটার উপাংশ নাও, থিটা কোণের সংশ্লিষ্ট অংশটাই হচ্ছে ভূমি, ভূমি মানে হচ্ছে কস থিটা। সো সি ভেক্টরের এদিকের অংশটা নাও এবং এটার দিক বোঝানোর জন্য এটা ওয়াই অক্ষের নেগেটিভ দিকে, ওয়াই অক্ষের জন্য হচ্ছে জে আর নেগেটিভের দিকের জন্য একটা মাইনাস চিহ্ন নিতে হবে। সো এইটি হচ্ছে আমাদের এই ভেক্টরটার মানে পূর্ণাঙ্গ রূপে আমরা এই ভেক্টরটাকে প্রকাশ করলাম। আর এই দিকের ভেক্টরটা দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকে, তাহলে এই অংশটা হচ্ছে সি সাইন থিটা আর দিকটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকে, এই কারণে আই লিখলাম। সো এইটা যোগ এইটা করলেই আমরা পেয়ে গেলাম সি ভেক্টর। সি এর মান বসাও, এখানে সি এর পরিবর্তে 3 বসাও, ক্যালকুলেটর চাপ দাও, তাহলে এত ইন্টু আই এত ইন্টু জে, এভাবে সি ভেক্টরটা তৈরি করে ফেলতে পারবো। সো এইভাবে আমরা এ বি সি ভেক্টর তৈরি করে ফেলতে পারলেই আমাদের কাজ শেষ। এরপরে আমাদেরকে যা করতে বলে, মানে কি করতে বলে তো নমুনা পাইছই, যে তোমাকে বললো যে দেখাও যে এ আর বি লম্ব কিনা, এ আর বি সমান্তরাল কিনা, এ আর বি একটার উপর আরেকটা লম্ব বিক্ষেপ বের করো, এ ভেক্টরের সাথে বি ভেক্টর যোগ করে তারপরে সি ভেক্টরের সাথে বি ভেক্টর যোগ করে তারা পরস্পর লম্ব কিনা, এই ধরনের নানান রকম প্রশ্ন হতে পারে। আমরা এই আইজেকের মাধ্যমে ভেক্টর তৈরি করতে পারলেই আমরা ওই যে 35টা প্রশ্ন সলভ করেছি ওর আলোকে অসংখ্য প্রশ্ন তুমি নিজেই বানাইতে পারবে এখান থেকে। আচ্ছা, এবার চলো আমরা একটা বোর্ডের কোশ্চেন সলভ করি।
এতক্ষণ যা শিখলাম তার আলোকে দেখি আমরা এই বোর্ডের কোশ্চেনগুলো মানে বুঝতে পারি কি না। এটি আসছে হচ্ছে বরিশাল বোর্ড 2022 সালে, বরিশাল বোর্ড 2022 সালে। এখানে দেখতে পাচ্ছ এই যে অরিজিন যেটা মূলবিন্দু, এই মূলবিন্দু থেকে 3টি বল F1 F2 F3, একটা হচ্ছে 4 নিউটন, এটাও 4 নিউটন, এটাও 4 নিউটন, মানে 3টা বলের মান সমান। কিন্তু এই 3টা বল কিন্তু দেখো, একটা হচ্ছে এক্স অক্ষের সাথে এত ডিগ্রি কোণে আছে, একটা হচ্ছে ওয়াই অক্ষের সাথে মানে ওয়াই অক্ষের ধনাত্মক দিক যেটা সেটার সাথে এত ডিগ্রি কোণে আছে, আরেকটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে নিচের দিকে এই এত ডিগ্রি কোণে আছে। তো আমাদেরকে বের করতে হবে কি, বের করতে হবে হচ্ছে প্রথমে F1 এবং F2 ভেক্টর দুটি একটি সামান্তরিকের দুটি বাহু নির্দেশ করলে সামান্তরিকের ক্ষেত্রফল। দেখো একটু আগে বলছি না আমি তোমাদের যে মানে আমাদের ভেক্টর তৈরি করে ফেলতে পারলেই হলো, ভেক্টরটা তৈরি করে ফেলতে পারলেই সামান্তরিকের ক্ষেত্রফল বলুক আর ত্রিভুজের ক্ষেত্রফল বলুক যাই বলুক, আমরা কিন্তু ওই 35টা বেসিক প্যাটার্ন শিখে ফেলছি। তো আমরা এটার সলভ করাবো না, আমি জাস্ট শুধু প্রশ্নটা বুঝাই দিচ্ছি তোমাদের। F1 এবং F2 এই ভেক্টর দুটো তৈরি করতে হবে আমাদের, তারপরে দেখাতে হবে এটা সামান্তরিকের ক্ষেত্রফল কত এটা নির্ণয় করতে হবে। আর 3 নম্বরে গিয়ে বলছে, ঘ নম্বরে গিয়ে বলছে F1 F2 F3 এই ভেক্টর তিনটির মিলিত ফল কোন দিকে ক্রিয়া করবে, মানে এদের লব্ধি, তিনটা মিলে যে লব্ধিটা হবে সেই লব্ধিটা কোন দিকে ক্রিয়া করবে, সেই লব্ধিটার দিক বের করতে বলছে। আচ্ছা, খুব চমৎকার একটা প্রশ্ন। আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই F1 ভেক্টরটা তৈরি করবা। কিভাবে তৈরি করবা? F1 ওই যে বলছি যেদিকে কোণ দেওয়া থাকবে যে অক্ষের সাথে ওই দিকে একটা লম্ব টানবা, তারপরে এটাকে দুটো ভেক্টরের সমষ্টি রূপে লিখবা। তো এই ভেক্টর আর এই ভেক্টর যোগ করে আমরা এই F1 ভেক্টরটা পেয়ে যাব। এই অংশটা কিভাবে পাবো? এই যে 4 মান দেওয়া আছে, কোণ দেওয়া আছে, এটা হচ্ছে F1 cos থিটা, এই দিকটা হবে F1 sin থিটা, এর সাথে আই লাগাবা, এর সাথে জে লাগাবা, যোগ করে দিলেই আমাদের F1 ভেক্টরটা পাওয়া যাবে। আমি সলিউশনটা পরে দেখাচ্ছি, স্ট্রাকচারটা নিয়ে কথা বলি, তুমি পারবা এটা সলভ করতে। F2টাকে ওই দেখো কোণটা এখানে এই অক্ষের সাথে দেওয়া আছে, আমরা এখান থেকে লম্ব টানবো এবং এটাকে দুটো ভেক্টরের সমষ্টি রূপে লিখবো। এই ভেক্টর যোগ এই ভেক্টর, এটা হচ্ছে F2 ভেক্টর। সো এইটা আর এটা যোগ করে F2 ভেক্টরটা বের করবা। তাহলে F1 আর F2 ভেক্টর বের করার পর তোমার কাজ হবে হচ্ছে তাদেরকে সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে হলে F1 ভেক্টরের সাথে F2 ভেক্টরের ক্রস গুণন করলে, তারপরে ক্রস গুণন করে যে ভেক্টরটা পাবা তার যদি মান বের করো সেই মানটাই হচ্ছে F1 এবং F2 দিয়ে যে সামান্তরিকটা তৈরি হয় সেই সামান্তরিকের ক্ষেত্রফল। গ নম্বর হয়ে গেল। ঘ নম্বরে গিয়ে তুমি যেটা করবা সেটা হচ্ছে F1 F2 F3, F3 বের করা বাকি আছে, তো F3টাও বের করে ফেলবা। এখানে F3কে দুটো ভেক্টরের সমষ্টি রূপে লিখবা, এইটা এবং এইটা, এই যে যেদিকে কোণ দেওয়া আছে যে অক্ষের সাথে ওই বরাবর লম্ব টেনে এটাকে দুইটা ভেক্টরের সমষ্টি রূপে লিখে F3 ভেক্টরটা বের করো। এবার F3 ভেক্টরটা বের করার পর তোমার কাজ হবে হচ্ছে আমাদের সবগুলো বলের যে লব্ধি সেটি আসলে সবগুলোর ভেক্টর যোগফল, অর্থাৎ F1 যোগ F2 যোগ F3। তো তুমি তো সবগুলোকে আইজেকের মাধ্যমে প্রকাশ করছো, তো আইজেকের মাধ্যমে প্রকাশ করলে তিনটা ভেক্টরকে যোগ করতে পারবা না, তিনটা ভেক্টরেরই আয়ের আই যেগুলো আছে আইগুলোকে যোগ করবা, যেগুলো আছে যোগ করবা। আমাদের যেহেতু দ্বিমাত্রিক, এখানে দেখো এটা কিন্তু দ্বিমাত্রিক স্থানাঙ্ক এক্স আর ওয়াই, সো এটা দ্বিমাত্রিক, আমাদের কে এর স্থানাঙ্ক দরকার নেই। তো এইগুলোর আয়ের যতগুলো এই তিনটা ভেক্টরেরই আইগুলোকে যোগ করবা, যেগুলোকে যোগ করবা, যোগ করলে আমাদের এই লব্ধি ভেক্টরটা তৈরি হবে। সেই লব্ধি ভেক্টরটার তো একটা মান আছে, দিক আছে, তো সেই যে লব্ধি ভেক্টরটা তৈরি হবে সেই লব্ধি ভেক্টরটার দিক বের করতে বলছে। এখন দিক বের করতে গেলে কিন্তু আমাদের কোনো একটা রেফারেন্স লাগে, আমি কোনটার সাপেক্ষে বের করব। তো আমি যদি এই যে এক্স অক্ষের ধনাত্মক দিক যেটা পূর্ব দিকের সাথে বা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করতেছে, তাহলে আমি এই ভেক্টরটার এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমি এই ভেক্টরটার কোণ বের করব। আমরা কোনো একটা ভেক্টরের এক্স অক্ষের সাথে কোণ বের করতে শিখেছি না, সেই কোণটা বের করব। সেই কোণটা বের করে ফেলতে পারলেই কিন্তু আমার হয়ে গেল যে এই লব্ধি ভেক্টরটা এই পূর্ব দিকের সাথে বা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে এটি যাবে।
চলো সলিউশনটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু একবার চোখ বুলাই, আমি ডিটেলসে করাবো না, আমি জাস্ট যে টপিক্সটা নিয়ে আলোচনা করছি সেটা বুঝালাম তোমাদের যে এই জায়গাটা আমরা ধরতে পারছি কিনা জায়গাটা। দেখো আমরা F1 ভেক্টর তৈরি করব, F1 ভেক্টর তৈরি করে ফেললাম, F2 ভেক্টর তৈরি করব, F2 ভেক্টরটা তৈরি করে ফেললাম। এই দুটো ভেক্টর তৈরি করে তারপরে সামান্তরিকের ক্ষেত্রফল বের করার জন্য তাদেরকে ক্রস গুণন করব, তারপরে সেই ক্রস গুণন করে সেই ভেক্টরটার মান নির্ণয় করব, সেই মান নির্ণয় করলে এটাই হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। তো তুমি এটা নিজে করে থাকলে উত্তরটার সাথে একটু মিলিয়ে নাও যে তোমার যেটা করছো সেটার সাথে উত্তর মিলতেছে কিনা, বা তুমি নিজেও এটা উত্তর না দেখে তুমি নিজে করতে পারো। আমাদের ঘ নম্বরে গিয়ে দেখো, ঘ নম্বরে গিয়ে আমরা এই F1 F2 ভেক্টর তো আমাদের অলরেডি গতে করাই হয়ে গেল। ঘতে গিয়ে আমরা F3 ভেক্টরটাকে তৈরি করব এবং F3 ভেক্টর তৈরি করে এরপরের কাজ হচ্ছে আমাদের তিনটে ভেক্টরই যখন আমরা পেয়ে গেছি তখন এই তিনটা ভেক্টরকে আমরা সরাসরি যোগ করে দেব। তো এই তিনটা ভেক্টরকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের এই যোগের যে ফলাফলটা, তিনটা ভেক্টরকে যখন আমরা যোগ করব তখন এই যোগের ফলাফলটা এই আয়ের সাথে আই এবং জের সাথে জে যদি যোগ করো তাহলে এইরকম একটি রেজাল্ট আসতেছে, এরকম একটা রেজাল্ট আসতেছে। তুমি চাইলে দশমিকে করে ফেলতে পারতা, তো এইভাবে যদি ঝামেলা মনে হয় দশমিকে করে ফেলতে পারো যদি এইভাবে যোগ করতে ঝামেলা হয়। আচ্ছা, এরপরে গিয়ে তুমি এই যে লব্ধি যে ভেক্টরটা হলো এটার মান বের করতে পারো, মানটা লাগবে আমাদের। এরপরে আমরা অক্ষের সাথে কোণ বের করতে গেলে কিন্তু আমরা শিখেছিলাম যে cos আলফা ইকুয়াল টু হচ্ছে, আমি যে অক্ষের সাথে কোণ নিব, আমি যেহেতু এক্স অক্ষের সাথে কোণ নিব তার মানে আয়ের সহগ যেটা আছে এই আয়ের সহগটা নিব আর এই ভেক্টরটার মান দিয়ে ভাগ করব। তাহলে এখানে পরে cos ইনভার্স করে ফেললে আমি এক্স অক্ষের সাথে বা পূর্ব দিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে সেটি কিন্তু পেয়ে যাচ্ছি এবং রেজাল্টটা হচ্ছে 124.6। তার মানে আমাদের চিত্রে চলে গেলে, আমরা যদি চিত্রে চলে আসি তাহলে এটা হচ্ছে তোমার এই যে দেখো 100, এই যে এফ যেটা সেটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 124.6 ডিগ্রি কোণে এই লব্ধিটা অগ্রসর হবে। মানে এটার ডিরেকশনটা হচ্ছে 124.6 ডিগ্রি, কার সাথে? এক্স অক্ষের সাথে। রেফারেন্সটা আমরা ধরে নিব যে আমি কোন অক্ষের সাথে যাচ্ছি, অথবা উদ্যোগকে বলে দিতে পারে যে এটা এই অক্ষের সাপেক্ষে বা এই দিকের সাপেক্ষে এটা কোন দিকে যাবে সেটি ব্যাখ্যা করো। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এইবার আমরা যে অ্যানালাইসিসটা করব সেটি হলো দুইটা ভেক্টর যদি সামান্তরিকের দুটি বাহু বরাবর দেয়া থাকে, আমরা তো সামান্তরিকের দুটি বাহু বরাবর দিয়ে সামান্তরিকের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, কর্ণ দেওয়া থাকলে এগুলো আমরা ওই 1 থেকে 35-এর মধ্যে অলরেডি করেছি। বাট এইবার আমি একটু অ্যানালাইসিস করব হলো, তোমাকে যদি এ আর এই যে পি আর কিউ ভেক্টর দিয়ে পি আর কিউ সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দিয়ে তোমাকে ইচ্ছামতো যদি যে কোনো কোণ বের করতে বলে, এই কোণ, এই কোণ, এই কোণ, এখানকার এই কোণ অথবা পুরোটা, অথবা যদি আমরা এই পাশের একটা কর্ণ টানি তাহলে এই কর্ণ টানার পরে আমাদের এখানকার কোণ, তো এই সবগুলো কোণ যদি বের করার দরকার হয়, যে কোনো একটা কোণ তোমাকে একটা চিত্র এঁকে দিয়ে তোমাকে বললো যে তুমি এই কোণটা বের করে দেখাও, তখন কিন্তু তোমরা একটু বেশ ঘাবড়ে যাও যে এই কোণটা আমি কীভাবে পাবো। তুমি সবচেয়ে সহজে যেটা পারবা সেটা হচ্ছে পি আর কিউ এদের অন্তর্ভুক্ত যে কোণ এটা বের করতে পারবা, এটা খুব সহজেই বের করে ফেলতে পারবা। কিন্তু তোমাকে যখনই এই কোণটা বের করতে বলা হবে, ধরো এইখানে যে কোণটা তৈরি হচ্ছে এটা যদি বের করতে বলে, তখন কিন্তু তুমি একটু ঘাবড়ে যাবা যে এটা কীভাবে বের করব। আমরা এই চিত্রটার মাধ্যমে আমি এখন যে কাজটা করব এটা ডিটেলস বিশ্লেষণ করে দিয়ে তোমাদের একদম কোণের ব্যাপারটা, যে কোনো জায়গায় কোণ যদি বের করা লাগে এটা কিভাবে বের করতে হয় আমরা এই চিত্রের মাধ্যমে এটা ডিটেলস অ্যানালাইসিস করব। তো ধৈর্য সহকারে এই আলোচনাটাকে একটু শোনো। প্রথমে দেখো, আমরা আগেই বলেছি যে একটা ভেক্টরকে প্যারালালি শিফট করা যায়। প্যারালালভাবে আমি এই যে কিউ ভেক্টরটা আছে এটাকে শিফট করে আমি এখানে নিয়ে আসতে পারি। প্যারালাল শিফট করার শর্ত হচ্ছে
এটার ডিরেকশন চেঞ্জ করা যাবে না, মান চেঞ্জ করা যাবে না। একটা ভেক্টরের পরিচয়ই হচ্ছে তার মান এবং দিক। সো আমি কিউ ভেক্টরটার প্যারালাল শিফট করলে এখানে নিয়ে আসলে এই যে এবি ভেক্টরটাও আমি বুঝতে পারছি এই ভেক্টরটা হচ্ছে কিউ ভেক্টর। দেখো এটা যদি কিউ ভেক্টর হয় তাহলে আমার এবি ভেক্টরটাও হচ্ছে কিউ ভেক্টর। তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে এই যে ও থেকে এ পর্যন্ত এটা যদি হয় পি ভেক্টর আর এ থেকে বি পর্যন্ত যদি হয় কিউ ভেক্টর, তাহলে এই ভেক্টর দুটি যোগ করে আমরা আর ভেক্টর বের করে ফেলতে পারবো না? আমরা খুব সহজেই এখানে আর ভেক্টরটা বের করে ফেলতে পারবো। আমি এগুলো আর বের করে দেখাবো না, আমি জাস্ট যেহেতু এগুলো সবই আলোচনা করা হয়ে গেছে ধারাবাহিকভাবে, এগুলো তোমরা নিজেরা করবা, আমি শুধু মানে মূল বিষয়টা ব্যাখ্যা করতেছি, বেসিক বিষয়গুলো। তাহলে আমরা আর ভেক্টরটা এইভাবে পেয়ে যাব, এ পি আর কিউ এই দুটো ভেক্টরকে যোগ করলেই এখানে আর ভেক্টর পাওয়া যাবে। এখন দেখো আমরা এক এক করে কোণগুলো বের করি। তো এই কোণটা বের করার জন্য আমাদের এত কিছু আসলে লাগবে না। এই কোণটা যদি বের করতে চাই তাহলে এটা কার 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 সাথে কোণ? এখানে কিন্তু তোমরা অনেকেই ভুল করে বসতে পারো, অনেকে এটা মনে করতে পারো যে এটা পি আর কিউর মধ্যবর্তী কোণ। এটা কিন্তু পি আর কিউর মধ্যবর্তী কোণ না, এটা পি আর কিউর মধ্যবর্তী কোণ না। এই কোণটা আসলে আমি কিন্তু বলেছিলাম যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হওয়ার শর্ত হচ্ছে দুইটা। কি কি শর্ত মনে আছে? দুইটা ভেক্টরের পাদবিন্দু একসাথে হবে অথবা শীর্ষবিন্দু একসাথে হবে, এবং সেটা হওয়ার পর তাদের মধ্যবর্তী যে ক্ষুদ্রতর যে কোণটা সেটি হচ্ছে অন্তর্ভুক্ত কোণ। তাহলে আমাদের এখানে দেখো এই পি ভেক্টরটা যেখানে শেষ হয়েছে, পি ভেক্টর যেখানে শেষ হয়েছে, কিউ ভেক্টর কিন্তু সেখান থেকে শুরু হয়েছে। আমরা এইটাকে যখন এখানে নিয়ে আসবো তখন দেখো এটা কিউ ভেক্টরটা কিন্তু এই এ থেকে শুরু হয়েছে। তাহলে কিউ ভেক্টরটা যদি এ থেকে শুরু হয় তাহলে কিন্তু আমি এটা মানে ওই পাদবিন্দুর একসাথে পাচ্ছি না। তো এটার জন্য কি করতে পারি আমরা যেটা করব সেটা হচ্ছে পি ভেক্টরটাকে আমরা প্যারালাল শিফট করে যদি এখানে নিয়ে আসি, পি ভেক্টরটাকে যদি প্যারালাল শিফট করে নিয়ে আসি, প্যারালাল শিফট করার শর্ত হচ্ছে মান ঠিক থাকবে, দিকও চেঞ্জ করা যাবে না। তাহলে এইটা কিন্তু আমাদের পি ভেক্টর। এইবার দেখো পি আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ যেটা, এটি কিন্তু খুব সহজেই বের করতে পারবা। আমরা শিখেছি দুইটা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ কীভাবে বের করতে হয়। 1 থেকে 35টা প্রশ্নের মধ্যে এটি কিন্তু আমরা শিখেছি পি আর কিউর মধ্যবর্তী কোণ কীভাবে বের করতে হয়। এটা বের করতে পারলে খুব সহজেই তুমি ভিতরের কোণটা পেয়ে যাবা। 180 ডিগ্রি থেকে এই কোণটা বাদ দিলে তুমি এই কোণটা বের করে ফেলতে পারতেছো। তাহলে দেখো আমরা এই কোণটা বের করে পি আর কিউর মধ্যবর্তী কোণ বের করে 180 ডিগ্রি থেকে বিয়োগ করে এই কোণটা বের করব। আবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে আলফা কোণটা এটাও কিন্তু পি আর কিউর মধ্যবর্তী কোণ। তো এটা অনুরূপ কোণ। আমাদের আগেই যদি আমাদের এই আলফা কোণটা দেয়া থাকে বা বের করা লাগে তাহলে এটা আমরা সরাসরি 180 ডিগ্রি থেকে বিয়োগ করেও এটা বের করতে পারতাম। আচ্ছা, এইবার এই যে এইখানের যে কোণটা বের করতে বলছে থিটাটা কীভাবে পাবো? থিটাটা পাবো হচ্ছে ওই যে আর এর যে ভেক্টরটা বের করছি আমরা আর এই পি যে ভেক্টরটা বের করছি, দুটারই কিন্তু পাদবিন্দু একসাথে আছে। তো এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে কোণটা হবে ওই কোণটা হবে থিটা। বোঝা যাচ্ছে না? খুব সহজেই বোঝা যাচ্ছে দেখো। তাহলে এখানে আর এবং পি এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। এবার এই কোণটা কত হবে বলো তো দেখি, এই কোণটা কত হবে? এই কোণটা হবে হলো, লক্ষ্য করো, বেসিক ক্লিয়ার করো তাহলে দেখবা কোনো টেনশন নাই, একদম যে কোনো ধরনের প্রবলেম দিলে সলভ করতে পারবা। এটা হচ্ছে আর ভেক্টর এবং কিউ ভেক্টর দুটার মাথা মিশছে। আমি কিন্তু কি বলেছিলাম, দুটা ভেক্টরের পা মিশলে বা মাথা মিশলে এটা অন্তর্ভুক্ত কোণ নির্দেশ করবে। এবং সেক্ষেত্রে কোণ তো বাইরের দিকেও একটা আছে, বড়টা নিব না, ছোটো কোণটা, এটাকে ছোটো কোণই আছে। তাহলে এই কোণটা আমাদের এই যে বাইরের কোণটা হচ্ছে এই যে ঘুরে এটা, তো ওটা তো অত বড় কোণ তো আমাদের না, অন্তর্ভুক্ত কোণ হচ্ছে ছোটোটা। তাহলে এই ভিতরকার কোণটা হলো আর ভেক্টর এবং কিউ ভেক্টর। আর ভেক্টর স্যার কোথা থেকে পাবো? পি আর কিউ যোগ করলে। আর ভেক্টর হচ্ছে ত্রিভুজ সূত্র অনুসারে পি ভেক্টর আর কিউ ভেক্টর, দুটো ভেক্টর তো কীভাবে যোগ করতে হয় এগুলো শিখেছি, তাই না? তাহলে এই দুটো ভেক্টর যোগ করে দিয়ে আর ভেক্টরটা বানায় নিবা। তারপরে কিউর সাথে কোণ, আমরা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতেও শিখেছি। তাহলে এই কোণটাও কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে দেখো আমাদের আলফা হলো, থিটা হলো, এই কোণ হলো, এই কোণ হলো, এটা হয়ে গেছে। এবার বলো তো এই কোণটা কি হবে? এই কোণটা কোনটা? এই কোণটা কীভাবে বের করব? এই কোণটা যদি বের করতে চাও তাহলে যেটা করবা সেটা হলো
ওই আগের বারের মতোই তুমি যদি শুধু এটা বের করো, আগে এটা বের করা না থাকে, তাহলে শুধু এটা বের করতে চাইলে তুমি এভাবে বের করতে পারো। এই যে আমাদের পি ভেক্টরটাকে প্যারালাল শিফট করে এখানে নিয়ে যাও, এটা হচ্ছে পি ভেক্টর। আর কিউ ভেক্টরটাকে প্যারালাল শিফট করে এটাকে উপরের দিকে নিয়ে যাও। সো এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। লাইনটা একটু বাঁকা হচ্ছে, সমস্যা নেই, এটা ধরে নাও এটা কিউ ভেক্টর। তাহলে এই মধ্যবর্তী কোণটা পি আর কিউর মধ্যবর্তী যে কোণ, এটা কি ছিল? আলফা ছিল। 180 ডিগ্রি থেকে বিয়োগ করলে এটা, তাই না? 180 ডিগ্রি থেকে বিয়োগ করলে এটা, তার মানে 180 ডিগ্রি থেকে আলফা বিয়োগ করলে তুমি এই কোণটা পাচ্ছ। তো এই কোণটা যদি আমাদের বের করা থাকে আগে থেকে, তাহলে এই কোণ আর এই কোণ সমান। আসলে এই কোণ সমান, সেক্ষেত্রে তোমার এটা বের করা মানে হচ্ছে এটা পেয়ে যাওয়া। আচ্ছা, তো আমাদের যদি বের করা না থাকে, তুমি এই যে এটাকে এইভাবে প্যারালাল শিফট করে করে এটা বের করবা। আচ্ছা, এইবার হচ্ছে এইবার আমরা আর একটা কর্ণ যোগ করলাম, এই কর্ণটা যোগ করলাম, এবং এইবার যোগ করার পরে আমাদের কোণ কিন্তু আরও তৈরি হলো। এই যে এখানে কোণ তৈরি হয়েছে, এখানে কোণ তৈরি হয়েছে, এখানে কোণ তৈরি হয়েছে, এখানে কোণ তৈরি হয়েছে। সো এই কোণগুলো যদি আমাদের বের করার দরকার হয়, তাহলে কি করব? প্রথমে আমাদের এই ভেক্টরটা দেখো, আমাদের এসি ভেক্টরটা যদি বের করতে চাই, তাহলে এসি ভেক্টরটা পাওয়া যাবে হচ্ছে আমাদের এসি ভেক্টর হচ্ছে এইটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। তাহলে এসি ভেক্টরটা কি হবে? ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র অনুসারে এই ভেক্টর যেখানে শেষ হয়েছে এখানে সেটা শুরু হয়েছে। সো এই দুইটার যোগফল হচ্ছে কিউ ভেক্টরের সমান। তার মানে পি ভেক্টর যোগ এসি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে কিউ ভেক্টর। তো আমার এসি ভেক্টর দরকার। এসি ভেক্টরটা হচ্ছে দুইটা ভেক্টরের বিয়োগফল, কার থেকে? কিউ থেকে পি বিয়োগ করতে হবে। একটা শর্টকাট মনে রাখো, দুইটা ভেক্টর যে বিন্দুতে ক্রিয়াশীল হয় ওই বিন্দু থেকে অঙ্কিত কর্ণটা হচ্ছে দুইটা ভেক্টরের লব্ধি মানে যোগফল, আর অপর যে কর্ণটা ওইটা হচ্ছে দুইটা ভেক্টরের বিয়োগফল। একটা যোগফল, অপর কর্ণটা হচ্ছে বিয়োগফল। এখন বিয়োগটা কার থেকে কাকে করবা, এটা ডিপেন্ড করবে হচ্ছে এই কর্ণটা কোন দিক থেকে কোন দিকে নিবা। কর্ণের ডিরেকশন এদিকেও হতে পারে, কর্ণের ডিরেকশন তুমি এদিকেও নিতে পারো। যদি কর্ণের ডিরেকশনটা এদিকে নাও তাহলে হচ্ছে কিউ থেকে পি বিয়োগ করবা, আর যদি কর্ণের ডিরেকশনটা এদিকে নাও তাহলে পি থেকে কিউ বিয়োগ করবা। ত্রিভুজ সূত্র দিয়ে চেক করে নিবা, ত্রিভুজ সূত্র দিয়ে দুইটা ভেক্টর একই ক্রম যেটা, তাদের যোগফলটা হচ্ছে বিপরীত ক্রম যেটা, তার সমান। তো এইবার আমরা এই ভেক্টরটা পেয়ে গেছি। আবার কিউর মাথার এই ভেক্টরের মাথা একসাথে আছে, তার মানে কিউর সাথে এই ভেক্টরের যে মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে এটা একান্তর কোণ। এটা পেয়ে গেলে আমি ওটাও পেয়ে যাব, আবার এটা পেয়ে গেলে এটা পেয়ে যাব। হয়ে গেল কোণ সবগুলো। আরও মজার ব্যাপার হলো, আমি যদি এই কোণ বের করতে চাই, এবার তো দুইটা কোণ ছেদ করছে, এবার যদি এই কোণগুলো বের করতে চাই সেটাও কিন্তু তুমি খুব সহজে করতে পারবা। সেটা হচ্ছে দেখো, এই দিকের কোণটা বের করতে পারলেই তার বিপ্রতীপ কোণ হিসেবে এটা পেয়ে যাব। আবার এদিকের কোণটা বের করতে পারলে তার সাথে 180 ডিগ্রি বিয়োগ করলে আমি এই কোণও পেয়ে যাব। মানে একটা বের করতে পারলেই হয়েছে, এখানে সবগুলো ওই চারটে কোণই বেড়ে যাবে। তো এই কোণটা বের করতে চাইলে আমরা এটা আসলে কার সাথে কার কোণ ঠিক বোঝা যাচ্ছে না, তাই না? তো একটু খেয়াল করো তো, আমি যদি ধরো এই যে ভেক্টরটা এইটার সাথে এই পাশের যে কর্ণটা, এই কর্ণটা এদের দুজন তো ছেদ করছে এখানে। তো আমি যদি এই কর্ণটা এটার যে পাদবিন্দু সেটাকে যদি তুলে আমি যদি এইখানে নিয়ে বসাই, আমি যদি এইভাবে নিয়ে যাই, দেখো আমি যদি এই কর্ণটা এখানে নিয়ে বসাই, তাহলে এই যে পাদবিন্দু থেকে দেখো আমাদের এই যে কোণটা তৈরি হচ্ছে আর এই যে কোণটা, এই দুটা কোণ একই না? কারণ এই দুটা বাহুর সমান্তরাল, এটা হচ্ছে ছেদক, এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ। তাহলে এই কোণটা বের করতে পারলেই তো আমাদের এই কোণটা হয়ে যায়। এখন এই কোণটা কীভাবে বের করব? এটা দেখো, এই ভেক্টরটা আমাদের বের করা আছে, আর এটা যেহেতু প্যারালাল শিফট করছি এখানে নিয়ে এসে, সো এটাও তো ওই একই ভেক্টর। তো এটাকে যে প্যারালাল শিফট করেছি তার মানে এটা এসি ভেক্টর। তার মানে এই এসি ভেক্টর এবং ওবি ভেক্টর এদের মাঝখানের যে কোণ, এটা বের করতে পারলেই আমি এই কোণটা পেয়ে যাব। 180 ডিগ্রি থেকে এই কোণটা বাদ দিলে আমি এই ভিতরের কোণটা পেয়ে যাব। আর এই কোণের বিপ্রতীপ কোণ এইটা, এই কোণের বিপ্রতীপ কোণ এইটা, চারটা কোণই হয়ে গেল। তাহলে এভাবে আমরা বিশ্লেষণ করে ভেক্টরগুলো থেকে নতুন নতুন ভেক্টর তৈরি করে সেগুলো থেকে যে কোণগুলো তৈরি হয়, যে কোনো দিকের কোণ এবং বাহু,
এটা কিভাবে বের করতে হয় এটির একটা ডিটেলস অ্যানালাইসিস দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, স্কেলার গুণন এবং ভেক্টর গুণনের যে গাণিতিক সমস্যাগুলো তার যে 3 পর্ব, ধারাবাহিক 3 পর্ব, সেটি এই ক্লাসের মধ্যে দিয়ে শেষ হচ্ছে এবং আশা করি এই 3টা পর্বে আমি যতগুলো গাণিতিক সমস্যা নিয়ে কথা বলেছি, যত ছোট ছোট বিষয় নিয়ে কথা বলেছি, পুরোটা যদি তুমি আয়ত্ত করতে পারো, আমি নিশ্চিত যে তোমরা ভেক্টর চ্যাপ্টারের এই স্কেলার গুণন ভেক্টর গুণন সংক্রান্ত প্রবলেমগুলোতে আর একবারও আটকাবে না, একদম স্মুথলি তুমি গাণিতিক সমস্যাগুলো সলভ করতে পারো। সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো। খোদা হাফেজ।